আমাদের শ্রোতা বন্ধুদের জন্য আমাদের জনপ্রিয় কিছু গল্প, পিশাচ রহস্য, সোনার মুখোশ, দুলারি, মরাডাঙ্গায় এক রাত্রি, নার্সিংহোম, ধর্মশালায় আতঙ্ক, সতীনাথ ত্রিপাঠীর বাগানবাড়ি, নীল দুর্গা, সংশ্রী পিশাচিনী, ঘুড়ির সুতো, ব্রহ্মসাপের চক্রবুহ এবং জলদস্যু দ্বীপে অভিযান। এই সমস্ত গল্পের লিঙ্ক আমাদের ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। এছাড়াও আরও অন্যান্য গল্প শুনতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। জ্যাম হাব স্টুডিও নিবেদিত শনিবারের গপ্প। প্রতি শনিবার রহস্য রোমাঞ্চে ভরপুর গল্প দিয়ে সাজানো আমাদের শনিবারের গপ্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল জ্যাম হাব স্টুডিও। সঙ্গে থাকুন, শুনতে থাকুন। জ্যাম হাব স্টুডিও নিবেদিত শনিবারের গপ্প এই সেগমেন্টে আজ আপনাদের জন্য আশিস চক্রবর্তীর লেখা পঞ্চমুণ্ডির আসন। নির্দেশনা ও গল্প পাঠে আমি ইন্দ্র। চরিত্রবিন্যাস আরফান আলী খান। সাউন্ড ও পোস্টার ডিজাইনে কৃষ্ণেন্দু পাত্র। বিভিন্ন চরিত্রে মুস্তাকিম, আরফান, অশ্রু, কৃষ্ণেন্দু, পৌলমী, বুদ্ধদেব, অর্পিতা, সৌরেনবাবু, কৌশিক ও আমি নিজে। শুরু হচ্ছে আজকের গপ্প, আশিস চক্রবর্তীর লেখা পঞ্চমুণ্ডির আসন। বড় রাস্তাটা পেরিয়ে পুলিশের গাড়িটা এবার একটু পশ্চিম দিকে বাঁক নিল। তারপর খানিকটা এগোতেই সামনে এসে পড়ল মাটির ঢালু অংশ। সেটাকে অতিক্রম করে একেবারে ভাগীরথী নদীর ফেরিঘাটে এসে দাঁড়ালো গাড়িটা। জায়গাটার নাম সদরঘাট। পুলিশের সাব ইন্সপেক্টর অরবিন্দ মুখার্জি গাড়ি থেকে নামলে ড্রাইভারের সিট থেকে কনস্টেবল চঞ্চল চটপট ছুটে এসে বলল, স্যার আপনি গাড়িতেই বসুন, আমি দেখছি। কথা শেষ করে চঞ্চল এগিয়ে গেল ঘাট পারাপারের জন্য ব্যবস্থা করতে। অরবিন্দবাবু গাড়িতে উঠে বসলেন। চঞ্চল ঘাটের জমায়েত মানুষজনকে সরিয়ে মাঝিদের সঙ্গে কথা বলে মিনিট পাঁচেকের মধ্যে ফিরে এসে বলল, স্যার নৌকার ব্যবস্থা হয়ে গেছে। ওপার থেকে নৌকা এ ঘাটে এসে পৌঁছলেই প্রথমে আমাদের গাড়িটাকেই পার করা হবে। ভেরি গুড। কথাটা বলে অরবিন্দবাবু একটা সিগারেট ধরালেন। ধোঁয়ার রিং ছাড়তে ছাড়তে তিনি বললেন, আচ্ছা চঞ্চল, লোকটা যখন থানায় এসেছিল তখন তো তুমি আমার পাশেই ছিলে, তাই না? হ্যাঁ স্যার, আমিই তো আপনাকে রেজিস্টারটা এনে দিলাম। সেটা আমার মনে আছে। তবে লোকটা ডায়েরিতে যে বয়ানটা লেখালো তা শুনে তোমার ফার্স্ট রিয়াকশনটা কি হয়েছিল? লোকটা হয় মাতাল, না হয় পাগল স্যার। আমারও ঠিক তাই মনে হয়েছিল, কিন্তু কি করা যাবে বলো তো? আমরা হলাম গে পাবলিক সার্ভেন্ট, ডিউটি তো করতেই হবে। অন্তত একবার এনকোয়ারিতে যাওয়াটা আমাদের জরুরি। হ্যাঁ স্যার, ঘাট পার করে সামান্যই স্যার। তাছাড়া সর্বক্ষণ থানায় ঘরবন্দি হয়ে বসে থাকার চেয়ে একটু হাওয়া খাওয়া যাবে, কি বলো? হ্যাঁ স্যার, সে তো বটেই। ওপারে তেলে ভাজা বেশ ভালো পাওয়া যায় স্যার। সত্যিই?
এমন সময় নদীর পাড়ে বড় নৌকো এসে ভিড়ল। একটা লোক ছুটে এসে গাড়ির সামনে দাঁড়িয়ে বলল, চলেন স্যার। চঞ্চল গাড়ি খুব সাবধানে গড়িয়ে দিয়ে নৌকোয় তুলল। জেনারেটর স্টার্ট করে দিয়ে মাঝি নৌকো ছুটিয়ে নিয়ে চলল নদীর ওপারে। নদীর ওপারে পৌঁছে গাড়ি জলে ভাসমান নৌকো থেকে ডাঙায় তুলে সামান্য এগোতেই সামনে এসে পড়ল একটা বাজার। এরপর খোঁজ খবর চালিয়ে নিশিকান্ত ভাস্করের বাড়ি পৌঁছতে মিনিট 10 সময় লাগলো ওদের। একটা পুরনো বিশাল বাড়ির সামনে গাড়িটা যখন থামল, তখন অরবিন্দবাবু বললেন, এ তো দেখছি জমিদার বাড়ি চঞ্চল। স্যার, এককালে মানুষের উপর জোর জুলুম চালিয়ে প্রচুর অর্থ কামিয়েছে মনে হচ্ছে। বাড়ির সামনে বড় ফটক পেরিয়ে সামনে এসে পড়ল একটা খোলা মেলা জায়গা। দু একটা গাছ আর সিমেন্টের বসবার স্থান রয়েছে সেখানে। আরও খানিকটা ভেতরের দিকে এগোতে একটা জলাশয় ওদের চোখের সামনে ধরা পড়ল। সেদিকে তাকিয়ে অরবিন্দবাবু বললেন, এটাই তাহলে সেই পুকুর। এমন সময় একজন বয়স্ক লোক অরবিন্দবাবুর সামনে দাঁড়িয়ে নমস্কার জানিয়ে বলল, বাবু আপনাদের ভেতরে ডাকছেন সাহেব। তোমার নাম কি? আগে মাধব সাহেব, আমি এ বাড়ির কাছের লোক। তা কত বছর ধরে আছো এখানে? তা সাহেব অনেক বছর হবে, ছেলেবেলা থেকেই আছি এখানে, বাবুর ঠাকুরদার আমল থেকে। বাবুর বাবাকে আমি ছোট থেকেই দেখেছি। আর তোমার সংসার? নেই, বিয়ে করিনি সাহেব। এখানে আসার আগে থাকতে কোথায়? আগে বাংলাদেশে। বেশ, চলো তোমার বাবুর কাছে। আগে চলুন সাহেব, চলুন চলুন। মাধব আগে আগে পথ দেখিয়ে নিয়ে চলল। অরবিন্দবাবু ও চঞ্চল বিশাল বাড়ি আর তার আশপাশটা নজর দিয়ে এগিয়ে চলেছেন মাধবের পিছু পিছু। বিশালাকার এই দোতলা বাড়ি জমিদার আমলের, তবে এখনো বহাল তবিয়তে দাঁড়িয়ে রয়েছে। বাড়ির প্রবেশদ্বারের কাছে গাড়ি বারান্দা, তারপর লম্বা একটা প্যাসেজ যা চলে গেছে ভেতরের দিকে অন্দরমহলে অনেকটা জায়গা জুড়ে। তারপর দুপাশে সারবদ্ধভাবে পর পর ঘরগুলো দাঁড়িয়ে রয়েছে। মাঝখান দিয়ে উঠে গেছে ওপরে ওঠার চওড়া একটা সিঁড়ি। মাধব অরবিন্দবাবুদের একটা বড় ঘরে এনে সোফায় বসতে দিয়ে বললেন, এখানে এখানে বসুন সাহেব। বাবু এক্ষুনি নিচে নামবেন, আমি আপনাদের চা জল খাবারের ব্যবস্থা করি। মাধব ঘর থেকে বেরিয়ে গেল। ওরা দুজনেই ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে গোটা ঘরের ভেতরটা দেখতে থাকলো। আসবাবপত্রগুলো অরিজিনাল বার্মাটিক সেগুন কাঠের, মেঝেতে দামি কার্পেট পাতা, জানালার পর্দাগুলো নজর কাড়া, মাথার ওপরে ঝুলছে ঝাড়বাতি, দেওয়ালের গায়ে নকশা কাটা আর তৈলচিত্র ঝোলানো রয়েছে। চঞ্চল, কিছু বুঝলে? রাজকীয় ব্যাপার স্যার। মিনিট দুয়েকের মধ্যে নিশিকান্ত ভাস্কর হাত জোড়ো করে ঘরে ঢুকলেন। লোকটাকে দেখে থ বনে গেলেন অরবিন্দবাবু। এই রাজকীয় প্রাসাদে একেবারে বেমানান ভদ্রলোক, বেটে খাটো, কালো, তবে স্বাস্থ্যবান পুরুষ। মাথার চুলগুলো ছোট করে ছাঁটা, গালের মাংস ফোলা ফোলা, ভোঁতা ভোঁতা নাক, চোখ, পরনে একটা সাদা রঙের ফতুয়া আর পাজামা। ভদ্রলোক এসেই নমস্কার করে নিজের পরিচয় দিয়ে উল্টো দিকের সোফায় বসলেন। থানায় সৌমিত্র ভাস্কর নামে একজন আপনার বাড়ির ঠিকানা উল্লেখ করে একটা ডায়েরি করে গিয়েছিল। সেই বিষয়ে প্রাথমিক তদন্তের জন্য আমরা এসেছি। ও ও ও হ্যাঁ হ্যাঁ, সৌমিত্র আমার বড় ছেলের নাম। ও আচ্ছা, তা ঘটনাটা কি ঘটেছিল যদি একটু পরিষ্কার করে বলেন। আসলে গোড়া থেকেই আপনাকে বলি যে আমার পূর্বপুরুষ খুব একটা ভালো মানুষ ছিলেন না। এমনকি আমাদের ঠাকুরদা অবধি অনেক কুকর্ম করেছেন। অবশ্য ওদের পাপ কার্যের জন্য কেউই জীবিতকালে
সুখে শান্তিতে কাটাননি। রোগ শোকেই কেটেছিল ওদের জীবন। আর আশা করি আমার এই বাড়ি ঘর জিনিসপত্র দেখে আপনি নিশ্চয়ই ওদের কুকর্মের বহর আন্দাজ করতে পারছেন। আজ ওরা কেউ আর বেঁচে নেই, তবে আমার বাবার আমল থেকেই বংশের পাপ কার্যের প্রায়শ্চিত্ত শুরু হয়। তিনি অনেক জনকল্যাণমূলক কার্যে অর্থ ও শ্রম দান করেছেন। আমিও সেই ধারা বজায় রাখছি। বর্তমানে আমার আয়ের উৎস হলো ব্যবসা। আমার একটা চালের আড়ত আছে, সেইটা আমার একমাত্র ছেলে আর আমি দুজনে মিলে দেখাশোনা করি। পরিবারে রয়েছে আমার ছেলে, বৌমা আর আমার 7 বছরের একটি নাতি। এছাড়াও এ বাড়িতে থাকে বেশ কিছু চাকর বাকর, রান্নার লোক। বেশ, এবার আসল ঘটনাটা বলুন। সেই প্রসঙ্গে আসছি। ঠিক তখনই মাধব চা জলখাবার নিয়ে ঘরে প্রবেশ করলো। নিশিকান্তবাবু ওদের হাতে চায়ের কাপ তুলে দিয়ে নিজের কাপটা হাতে ধরে তাতে দুবার চুমুক দিয়ে বললেন, বছর 3 আগে আমি আমার বাড়ির সামনের ফাঁকা জায়গাতে একটা জলাশয় নির্মাণ করি। আপনার বাড়িতে পৌঁছে সেটা আমাদের নজরে পড়েছে। বেশ সিঁড়ি দিয়ে বাঁধিয়ে সুন্দরভাবে পুকুরটাকে কাটিয়েছেন আপনি। এলাকার মানুষজনের একটা আবদার ছিল, ওদের জন্যই তৈরি। এছাড়া আমার মাছ চাষ থেকে একটা মোটা টাকা আয়ও হচ্ছিল। কিন্তু মাসখানেক ধরে একটা উটকো ঝামেলা এসে জুটেছে। সেই ঝামেলাটা কি? আপনি হয়তো বিশ্বাস করবেন না, কিন্তু ওই জলের তলায় কিছু একটা এসে বাসা বেঁধেছে। বাসা বেঁধেছে? তা কিসে বাসা বেঁধেছে? একটা অদ্ভুত কিছু। জলে স্নান করতে নামলেই গায়ে এসে ঠেকছে। কি ঠেকছে? একটা হাত। হোয়াট? হ্যাঁ, আমি সত্যি বলছি। একটা বরফের মতো ঠান্ডা হাত গায়ে এসে ঠেকছে। অনেককে আবার জড়িয়ে ধরে জলের তলায় টেনে নিয়ে যাওয়ার চেষ্টাও করেছে। আমি নিজে জলে নেমে সে ভয়ঙ্কর হিম শীতল স্পর্শ পেয়েছি। গায়ে ছেঁকা ধরিয়ে দেওয়ার মতো সে স্পর্শ। এই দেখুন, ঘটনাটা আপনাকে বলার সময় আমার গায়ে কেমন কাঁটা দিচ্ছে। দেখুন দেখুন। কথাটা বলে নিশিকান্তবাবু নিজের ডান হাতটা অরবিন্দবাবুর দিকে এগিয়ে দিলেন। সেটা লক্ষ্য করে অরবিন্দবাবু বললেন, আচ্ছা, প্রথমে কে এই ঠান্ডা স্পর্শটা পায়? ওই আমার বাড়ির চাকর মধু। ও কি এখন বাড়িতে আছে? হ্যাঁ, আছে তো, এক্ষুনি ডেকে দিচ্ছি। বলে নিশিকান্তবাবু উঠে গেলেন ঘরের বাইরে। তারপর মিনিট 3 পর ফিরে এলেন একজন বয়স্ক মানুষকে সঙ্গে নিয়ে। লোকটার বয়স আন্দাজ 80-82 কম নয়। হাড় জিরজিরে শুকনো চেহারা, মাথা ভর্তি পাকা চুল, মাজা সামান্য কুঁজো করে হাঁটছেন। লোকটা ঘরে ঢুকে মেঝেতে উবু হয়ে বসে পড়ল। নিশিকান্তবাবু পুনরায় সোফাতে বসে বললেন, ওর নাম মধু। এ বাড়িতে সমস্ত কাজের লোকই পুরনো, বাপ ঠাকুরদার আমলের। অরবিন্দবাবু লোকটার দিকে ভালোভাবে চেয়ে নিয়ে জিজ্ঞাসা করলেন, তুমিই প্রথম জলে নেমে হাতের স্পর্শ পেয়েছিলে, তাই তো? ও ভালো জিনিস নয় বাবু, খুব খারাপ জিনিস। মানুষকে জলের তলায় টেনে নিয়ে গিয়ে রক্ত চুষে খায়। ও পিশাচ আছে বাবু। তুমি দেখেছো? না বাবু, কিন্তু আমার কোমর ধরে নিচের দিকে টেনে নিয়ে যাচ্ছিল। তুমি ছাড়ালে কি করে? ভগবানের নাম করতেই ছেড়ে পালালো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তুমি এখন এসো। মধু এবার নিশিকান্তবাবুর দিকে চেয়ে বললেন, একটা কথা ছিল বাবু। আচ্ছা ঠিক আছে, তুমি এখন এসো, পরে শুনবো। আমি এখন একটু ব্যস্ত আছি। মধু শুকনো মুখ নিয়ে চলে গেল। লোকটার যা বয়স হয়েছে তাতে ওর কথা বিশ্বাস করাই তো মুশকিল। স্যার, লোকটা ধার্মিক, আমার বাড়ির পুরনো চাকর। আমি ওকে ভালোভাবে চিনি। ও মিথ্যা কথা বলবে না। এছাড়া এ ঘটনার পর অনেকেই জলের তলায় ওই দুটো হাতকে দেখেছে, এমনকি আমিও। এরপর এলাকায় একটা আতঙ্ক ছড়ালে আমি প্রাথমিকভাবে লোকজন লাগিয়ে জলের মধ্যে একটা তল্লাশি চালাই।
কিন্তু কিছুই হাতে আসেনি। তবে জল ইদানিং মাছ শূন্য, একটা ছোট চারা মাছও নেই। এ কি করে সম্ভব? কুমির টুমির হলে তো কারো না কারো নজরে পড়বে, কিংবা একবার হলেও তো জলের ওপর উঠবে, কিন্তু সেসব কিছু না। এরপর আমি ভাবলাম, পুকুরটা নিয়ে যখন মানুষজনের এত আতঙ্ক, তখন প্রশাসনের সাহায্য নেওয়া দরকার। সে কারণে আমার ছেলেকে থানায় পাঠিয়ে একটা ডায়েরি করাই। সবই তো বুঝলাম, কিন্তু ব্যাপারটা হচ্ছে, বিষয়টা এমনি আমি কতদূর কি করতে পারবো জানি না। কারণ আমার মনে হচ্ছে এটা নিছক ভয় কি কল্পনা হতে পারে। হ্যাঁ, এটা হতে পারে যে কেউ বদমাইশি করে জলের তলায় লুকিয়ে দু একবার কারো হাত পা ধরে টেনেছে। তবে সারাক্ষণ কেউ তো আর ওই জলে ডুবে থাকতে পারে না, আর কোনো জলজ প্রাণীরও মানুষের মতো হাত পা হয় না। স্যার, মৎস্যকন্যা টন্যা জাতীয় কিছু এরা বলতে চাইছে নাকি? কি যা তা বলছো চঞ্চল? ওসব আবার হয় নাকি? আপনার তরফ থেকে কি কিছুই করার নেই? আমি একবার জলে ডুবুরি নামিয়ে তল্লাশি করে দেখতে পারি, তবে এর বেশি কিছু না। আর হ্যাঁ, আপাতত সকলকে বলবো জলে না নামতে। আসলে জলাশয়টা ভরাট করে ফেললে এই সমস্যা আর থাকবে না, কিন্তু এটা তো কোনো সমাধান নয় স্যার। ঠিক আছে, আপনি ডুবুরি নামিয়ে একবার দেখুন, তারপর না হয় পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। অরবিন্দবাবু কনস্টেবল চঞ্চলকে সঙ্গে নিয়ে বিদায় জানিয়ে বাইরে বেরিয়ে গেলেন। দিন 7 পর ওই পুকুরের জলে দুজন ডুবুরি নামল। এলাকায় একেবারে হুলস্থুল পড়ল। সকলেই পুকুর পাড় ঘিরে জমায়েত হয়ে আশ্চর্য কিছু দেখবার জন্য উদ্গ্রীব হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু সমস্ত দিন তল্লাশি চালিয়েও কিচ্ছু মিলল না পুকুরে। অরবিন্দবাবু এরপর নিশিকান্তবাবুকে জানিয়ে দিলেন, আমি দুঃখিত নিশিকান্তবাবু, এরপর আমার আর কিছু করার থাকলো না। শুধুমাত্র কিছু মানুষজনের মুখের কথার উপর নির্ভর করে এই জলাশয়ের ভেতর আমি তদন্ত চালিয়ে যেতে পারবো না। তবে হ্যাঁ, ভবিষ্যতে এই পুকুরকে নিয়ে সেরকম কিছু ঘটনা ঘটলে আমার তরফ থেকে আপনি পূর্ণ সহযোগিতা পাবেন, সেদিক থেকে কোনো চিন্তা করবেন না। কথাগুলো মুষড়ে পড়া মুখ নিয়ে চুপ করে দাঁড়িয়ে শুনলেন নিশিকান্তবাবু। চাকর মধু নিশিকান্তবাবুর আশেপাশে ঘুরঘুর করে কিছু একটা বলতে গিয়েও তাঁর গম্ভীর মুখের হাবভাব দেখে সরে পড়ল। অরবিন্দবাবু তার দলবল নিয়ে চলে গেলেন। এরপর সমস্ত রাত দু চোখের পাতা এক করতে পারলেন না তিনি। সারাক্ষণ মাথায় ওই এক কথা ঘুরপাক খেতে লাগলো। সামান্য তন্দ্রা মতো এসেছে। একটা দুঃস্বপ্ন দেখে ধরফর করে তিনি বিছানায় উঠে বসে পড়লেন। চোখ বন্ধ করার সঙ্গে সঙ্গে খারাপ স্বপ্নটাও ওর মাথায় ভর করে বসেছে। তিনি দেখলেন পুকুরের স্বচ্ছ টলমলে জলে তিনি তলিয়ে যাচ্ছেন, আর দুটো ফ্যাকাশে হাত তাকে টেনে নিয়ে যাচ্ছে অতলান্তে। শিরশির করে উঠল মেরুদণ্ডটা, গলাটা শুকিয়ে এলো। ঘড়িতে তখন 2:45। এরপর বিছানা ছেড়ে দোতলায় বারান্দায় এসে দাঁড়ালেন তিনি। খানিকক্ষণ পায়চারি করলেন। তারপর তিনি স্থির হয়ে এক জায়গায় দাঁড়িয়ে পুকুরের দিকে আফসোস ভরা দৃষ্টি নিয়ে তাকিয়ে রইলেন। আকাশে শেষ রাতের চাঁদ, নক্ষত্রেরা জ্বলজ্বল করছে। ভোরের ঠান্ডা বাতাস গায়ে এসে লাগছে। কিছুটা আরাম বোধ করলেন তিনি। চারিদিকে একটা থমথমে পরিবেশ। বাড়ির মূল গেটের বাইরে একটা কুকুর বিশ্রীভাবে কেঁদে উঠল একবার। খুব খারাপ অনুভূতি হয় এভাবে কুকুর কাঁদলে। পুকুরের জলের ওপর একটা ছোট্ট ঢেউ খেলল। তারপর সেই ঢেউটা জলের ওপরে ভেসে গিয়ে কিনারায় গিয়ে মিশল। নিশিকান্তবাবু সেদিকেই তাকিয়ে রয়েছেন। খানিক বাদে তিনি দেখলেন পুকুরের ধারে একজন জল থেকে উঠে আসছে পাড়ে। ভ্রু কুঁচকে চোখের দৃষ্টিটা আরো গাঢ় করে তিনি সেই দিকেই চেয়ে রইলেন। চাঁদের রূপালি আলো গায়ে মেখে সেই লোক পুকুরে নামার সিঁড়ির ওপরে বসে
কাঁদতে শুরু করলো। কান্নার শব্দ শুনে নিশিকান্ত বাবু স্পষ্ট বুঝলেন এটা কোনো লোক নয়, এটি মেয়ে মানুষের কান্না। কিন্তু এত রাতে জলে নামার প্রয়োজন হলো কেন তার? কে সে? পুকুরের পাড়ে বসে কাঁদছেই বা কেন? কান্নার সুরটা বেশ করুণ। তিনি এবার ভাবলেন কেউ আত্মহত্যা করবার জন্য পুকুর পাড়ে আসেনি তো? আচমকা একটা উত্তেজনার তরঙ্গ খেলে গেল তার বুকে। ঘরে ঢুকে টর্চ লাইটটা হাতে নিয়ে তিনি ছুট দিলেন পুকুর পাড়ের দিকে। বাড়ির ভেতর থেকে তিনি বেরিয়ে ধীরে ধীরে এগিয়ে গেলেন সেদিকেই। মেয়েটি জলের দিকে মুখ করে দুই হাতে মুখ ঢেকে কেঁদে চলেছে। ভিজে কাপড় থেকে গড়িয়ে পড়ছে জলের ধারা। নিশিকান্ত বাবু টর্চের আলোটা মেয়ের গায়ের ওপর ফেলে বললেন, তুমি কে? এত রাতে এখানে কি করছো? জানো না এই পুকুরে নামা বারণ? মেয়েটির বিশ্রী কান্নাটা থামল, তবে কোনো জবাব দিল না। নিশিকান্ত বাবু আবার বললেন, আরে কি হলো? চুপ করে আছো কেন? কে তুমি? মেয়েটি এবারও কোনো জবাব না দিয়ে দু হাতে মুখটা ঢেকে বসে রয়েছে। নিশিকান্ত বাবু টর্চের আলোটা মেয়েটার হাতের ওপর ফেলতেই চমকে উঠলেন। নিশিকান্ত বাবুর টর্চের আলোতে ভেসে উঠল সেই সরু সরু ফ্যাকাশে হাত। আঙুলের মাথায় পাখির মতো সূচালো বড় বড় নখ। হাতের ওপর চামড়া ভেদ করে বেরিয়ে আসছে শরীরের শিরা উপশিরা। তার সঙ্গে নিশিকান্ত বাবুর নাকে এসে ঠেকছে পচা মাংসের একটা উৎকট গন্ধ। তিনি ভয়ে পিছোতে পিছোতে কাঁপা কাঁপা গলায় বলে উঠলেন, তুমি কে? কি চাও? কে কে তুমি? মেয়েটি এবার দু হাত তার মুখমণ্ডল থেকে সরালো। নিশিকান্তবাবু প্রচণ্ড কৌতূহলী হয়ে টর্চের আলোটা মেয়েটির মুখমণ্ডলের দিকে ফেলতেই ভয়ে আঁতকে উঠে কয়েক পা পিছিয়ে গেলেন। নিজের অজান্তেই তার বাম হাতটা বুকের বাম দিকে চলে গেছে কখন। হালকা ব্যথা করছে বুকটা। টর্চ লাইট শুদ্ধ হাতটা থরথর করে কাঁপছে। টর্চের আলোয় নিশিকান্তবাবু স্পষ্ট দেখলেন মেয়েটির মুখের স্থানটা শূন্য, অর্থাৎ একটা জমাট অন্ধকার বিরাজ করছে মেয়েটির কাঁধের ওপর। আর তীব্র টর্চের আলোটাও সেই স্থানে পড়ে হারিয়ে যাচ্ছে কোথায়। কাপড় জড়ানো সমস্ত শরীরে ঝুলে রয়েছে কেবল দুটো ফ্যাকাশে হাত। ভয়ে নিশিকান্তবাবুর দুই চোখ অক্ষিকোটর থেকে ফেটে বেরিয়ে আসতে চায়। এরপর মেয়েটা ধীরে ধীরে সিঁড়ি টপকে শূন্যে ভাসমান অবস্থায় এগিয়ে আসছে নিশিকান্তবাবুর দিকে। তিনি টলমলে পায়ে পিছিয়ে যাচ্ছেন ধীরে ধীরে। মুখ থেকে তার কথা সরছে না। এবারে অন্ধকার ভরা মুখমণ্ডল থেকে বেরিয়ে এলো ভয়ানক সেই হাসির শব্দ। এই হাসির শব্দ এই পৃথিবী লোকের নয়, যেন অন্য কোনো লোক থেকে ভেসে এসে তার কানের ভেতর ধাক্কা দিচ্ছে প্রচন্ডভাবে। নিশিকান্তবাবুর হাত থেকে টর্চটা পড়ে গেল। তিনি এবার দু হাতে কানটা চেপে ধরে না না বলে মাটিতে পড়ে গিয়ে গুঁহাতে লাগলেন। এরপর আকাশের দিকে তাকিয়ে দেখলেন ঝপ করে আকাশের গা থেকে চাঁদ উজ্জ্বল নক্ষত্ররা কোথায় যেন উধাও হয়ে গেল। আর নেমে এলো নিশ্ছিদ্র অন্ধকার।
চোখের সামনের অন্ধকারটা কাটলো একটা হালকা হলদেটে আলোর উৎস দেখে। এরপর সমস্ত ইন্দ্রিয় সজাগ হতে কয়েক সেকেন্ড সময় লাগলো তার। তিনি দেখলেন একজন ডাক্তার তার চোখের নিচের দিকের পাতাটা টেনে কৃপণ একটা হলদেটে আলো ফেলে দেখছে। তারপর প্রাথমিক কিছু পরীক্ষা নিরীক্ষা করে চলেছেন সেই ডাক্তার ম্যাডাম। নিশিকান্তবাবু চারিদিকে মাথা ঘুরিয়ে দেখলেন পাশে দাঁড়িয়ে রয়েছে তার ছেলে সৌমিত্র, বৌমা আর চাকর বাকরেরা। ডাক্তার ম্যাডাম এবার জিজ্ঞাসা করলেন, কি অসুবিধা হচ্ছে আপনার? বুকের বাম দিকটা সামান্য ব্যথা করছে। হার্টবিট প্রচন্ড হাই। এর আগে কোনো ওষুধপত্র খেতেন? আগে না। দুশ্চিন্তা করেছিলেন খুব? আগে আমার পুকুরটা। বাবা পুকুরটাকে নিয়ে কিছুদিন যাবৎ প্রচণ্ড টেনশনে আছেন। টেনশন করলে একদম চলবে না। ঘাবড়ে যাবার মতো কিছু নেই। আমি কিছু ঔষধ দিয়ে গেলাম, ওগুলো খান, ভালো থাকবেন। বেশি টেনশন করলে আর অযথা উত্তেজিত হলে বিপদ বাড়বে। এরপর ডাক্তার প্রেসক্রিপশনটা সৌমিত্রবাবুর হাতে ধরিয়ে দিয়ে চলে গেলেন। এবার সৌমিত্রবাবু নিশিকান্তবাবুর পাশে এসে বলল, কি ছেলে মানুষই করছো বাবা, বয়স হচ্ছে তো, এখন এত প্রেশার নিয়ে তোমার চলে না। অত রাতে পুকুর পাড়ে কেন গেছিলে বাবা? নিশিকান্তবাবু এবার সামান্য নিজেকে তুলে বিস্ফারিত চোখ নিয়ে বললেন, ও পুকুর ভালো নয় বাবা, খুব খারাপ একটা জিনিস বাসা বেঁধেছে ও জলে। মধু ঠিকই বলেছিল, আমি নিজে চোখে দেখেছি। কি দেখেছো বাবা তুমি? অশরীরী। কি এসব তুমি কি বলছো বাবা? হ্যাঁ ঠিকই বলছি, অশরীরী বাসা বেঁধেছে ওই জলে। ওর একটা ব্যবস্থা কর বাবা, নইলে গোটা গোটা এলাকার মানুষজনকে গিলে খাবে এই অপদেবতা। আমি তো কিছুই বুঝতে পারছি না বাবা, এখন আমার কি করা উচিত? ও পুকুর তুমি লোক লাগিয়ে ভরাট করে দাও, এছাড়া অন্য কোনো উপায় নেই। জল না থাকলে তো আর কেউ বাসা বাঁধতে পারবে না সেখানে। সেই ভালো, তাই কর, যত তাড়াতাড়ি সম্ভব লোকজন লাগা। আর একটা পুজো দেওয়ার ব্যবস্থা কর পুকুর পাড়ে। প্রতি শনিবার মায়ের পুজো দে ওই জলের ধারে। দেখ যদি কিছু মঙ্গল হয়। হ্যাঁ আমি ব্যবস্থা করছি, আমি এখনই ঠাকুরমশাইকে ডেকে পাঠাচ্ছি। সেদিনটা শুয়েই কাটল নিশিকান্তবাবুর। সন্ধেবেলার দিকে একটু সুস্থ বোধ করলেন তিনি। এরপর বিছানা ছেড়ে উঠে নিজের ঘরে সেই রাতের কথা ভেবে পুনরায় শিহরিত হয়ে উঠলেন। এমন সময় সাব ইন্সপেক্টর অরবিন্দবাবু ঘরে ঢুকলেন। কেমন আছেন নিশিকান্তবাবু? হঠাৎ অরবিন্দবাবুর আগমনে খানিকটা অবাক হয়ে গিয়ে নিশিকান্তবাবু বললেন, আপনি হঠাৎ? আপনার ছেলে আজকে থানায় গিয়েছিল, ওর মুখেই শুনলাম আপনার অসুস্থতার কথা, তাই চলে এলাম। আমার ছেলে থানায় গিয়েছিল কেন? আমিই তো বলেছিলাম পুকুর নিয়ে ভবিষ্যতে কিছু ঘটলে আমি পূর্ণ সহযোগিতা করব, তাই আপনার ছেলে আপনার ব্যাপারটা জানাতে গিয়েছিল। আপনাকে নাকি ভোর রাতের দিকে পুকুর পাড়ে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। হ্যাঁ সে ঠিক কথা, কিন্তু থানায় যাওয়ার ব্যাপারে আমি তো কিছু জানি না। না জানারই কথা, আপনি টেনশন করবেন তাই আপনার ছেলে আপনাকে কিছু জানায়নি। তবে অত রাতে আপনি ওখানে কি করতে গিয়েছিলেন? আমার কিছুতেই ঘুম আসছিল না, তাই ওপর তলার বারান্দায় এসে বসেছিলাম। হঠাৎ দেখি জল থেকে একটা মেয়ে উঠে পড়ে বসে কাঁদছে। অত রাতে জল থেকে একটা মেয়ে উঠল? হ্যাঁ আমি স্পষ্ট দেখেছি। ইন্টারেস্টিং। তারপর কি হলো? তারপর আমি ওর কাছে গিয়ে দেখলাম ও দু হাতে মুখ ঢেকে কাঁদছে। ওর হাত দুটো সেই জলের তলায় দেখা ফ্যাকাশে হাত। এরপর ও মুখের উপর থেকে হাতটা সরাতেই দেখলাম সেখানে মুখ নেই, শূন্য, কালো অন্ধকারের স্তূপ একটা। হোয়াট? এসব কি বলছেন কি আপনি? হ্যাঁ আমি ঠিক বলছি, আমি নিজের চোখে দেখেছি। আরে এসব কি সম্ভব? অসম্ভব বলেই তো আমি জ্ঞানশূন্য হয়ে পড়ি।
অর্থাৎ আপনি বলতে চাইছেন জলের ঘটনাগুলো ভূত প্রেতের ব্যাপার? একদম তাই, ও ভূত ছাড়া আর কিছু না। দেখুন, আমি এসব মানি না, তবে পুকুর রিলেটেড আরও একটা ঘটনা আমাকে আশ্চর্য করেছে। কি ঘটনা স্যার? সেদিন জলে যে দুজন ডুবুরিকে আমরা নামিয়েছিলাম, আশ্চর্য রকমভাবে ওই দুজন মারা গেছে। কি বলছেন কি আপনি? ঠিকই বলছি, দুজনের লাশ দুটো আমি নিজের চোখেই দেখে এলাম। ধর থেকে মাথাটা কেউ যেন টেনে ছিঁড়ে ফেলেছে। কাটা মাথার চোখ দুটো বাইরে ঠিকরে বেরিয়ে আছে, চেহারায় আতঙ্কের ছাপ। এখন পোস্টমর্টম রিপোর্ট কি বলে সেটাই দেখার। ভাবতে পারেন ওরকম জোয়ান দুটো লোক হঠাৎ এই অবস্থায় ঘরে পড়ে রইল। এর পরও আপনি সন্দেহ করছেন এসব ভূতের কারবার নয়? ও পুকুর যত তাড়াতাড়ি সম্ভব ভরাট করে ফেলতে হবে স্যার, না হলে আরও প্রাণ নেবে। ওর জলে প্রেতের বাসা। দেখুন, আপনার পুকুর আপনি ভরাট করে ফেলতেই পারেন, কিন্তু আমি আজকে পুকুরের জলের খানিকটা স্যাম্পেল নিয়ে যাব, পরীক্ষা করিয়ে দেখব ওতে কোনো মারণ জীবাণু আছে নাকি। চলি নিশিকান্তবাবু, নমস্কার। জলটা আবার ল্যাবে পৌঁছে দিতে হবে, সাবধানে থাকবেন। আসি। অরবিন্দবাবু বেরিয়ে গেলেন। নিশিকান্তবাবুর ঘন ঘন শ্বাস পড়ছে, সর্বাঙ্গে ঘাম। একটা ভয় ওকে জড়িয়ে ফেলেছে বৃহৎ কোনো সরীসৃপের মতো। বুকের বাম পাশটা আবার সামান্য ব্যথা করতে আরম্ভ করেছে। ঘড়িতে তখন 12:30। থানা থেকে নিজের কোয়ার্টারে ফিরলেন সাব ইন্সপেক্টর অরবিন্দবাবু। রাতের খাবার বাইরে সেরেই ফিরেছেন। একাকী জীবনে কোয়ার্টারে রান্না খাওয়ার কোনো ঝক্কি রাখেন না। অভ্যেস মতো প্রতি রাতে ঘুমোতে যাওয়ার আগে তিনি বারান্দায় দাঁড়িয়ে একটা সিগারেট খান। এতেই তিনি সমস্ত দিনের ক্লান্তি দূর করে বিছানায় ওঠেন গিয়ে। এদিনও সেই পুরনো অভ্যেসে কোনো বিরতি এলো না। তিনি বারান্দায় বসে ধোঁয়ার রিং ছাড়তে ছাড়তে বাইরের দিকে চেয়ে রয়েছেন। আচমকা তার দৃষ্টিটা গেল সামনের গলির রাস্তার দিকে। ল্যাম্পপোস্টের মৃদু আলোয় তিনি দেখলেন একজন স্থির দাঁড়িয়ে রয়েছে গলির বাঁকে শিরীষ গাছটার তলায়। তার কেমন যেন একটা মনে হলো, দাঁড়িয়ে থাকা মানুষটি যেন তার দিকেই তাকিয়ে রয়েছে। কোয়ার্টার থেকে বেরিয়ে খানিকটা রাস্তা অন্ধকার, তারপর স্ট্রিট লাইটের হলদেটে আলো। তার খানিকটা তফাতে শিরীষ গাছটা ডালপালা বিছিয়ে দাঁড়িয়ে রয়েছে। অরবিন্দবাবু সিগারেটটা শেষ করে ঘরে চলে গেলেন। তারপর ঘরের আলো নিভিয়ে বিছানায় উঠলেন। মনের ভেতরটা কেমন যেন উসখুস করছে, তার অস্বস্তি হচ্ছে। ফুল স্পিডে ফ্যানটা ঘুরছে মাথার ওপর, তবুও গরমে গা যেন পুড়ে যাচ্ছে তার। গোটা শরীর বেয়ে নামছে ঘাম। বিছানায় শুয়ে বেশ কয়েকবার এপাশ ওপাশ করে উঠে পড়লেন। তারপর বাইরের বাতাস যাতে ঘরে প্রবেশ করতে পারে সে কারণেই তিনি ঘরের জানালাটা খুলেই থমকে দাঁড়ালেন। জানালার বাইরে খোলা মাঠের ওপর দাঁড়িয়ে রয়েছে একজন। চাঁদের ঠান্ডা আলোয় স্পষ্ট বোঝা যাচ্ছে স্থির দাঁড়িয়ে আছে কেউ। এবারেও অরবিন্দবাবুর মনে হলো মানুষটা বুঝি ওর দিকেই তাকিয়ে রয়েছে। জানালা থেকে সরে এলেন তিনি। তারপর ভাবলেন, এই কি সেই লোকটা যে একটু আগে শিরীষ গাছটার তলায় দাঁড়িয়েছিল? দ্রুত গেলেন বারান্দায়। না, এখন আর গাছের তলায় কেউ দাঁড়িয়ে নেই। তবে এ কি সেই? কেন নজর রাখছে ওর ওপর? ক্রিমিনাল কি? জানালাটা বন্ধ করে বিছানায় উঠে এলেন পুনরায়। আবার ঘুমানোর চেষ্টা করলেন তিনি। সামান্য ঝিমুনি ভাব এলেও গাঢ় ঘুম এলো না। হঠাৎ সদর দরজায় আঘাত পড়ল। একবার, দুবার,
বারবার আঘাত পড়তে থাকলো। অরবিন্দবাবু বিছানা ছেড়ে উঠে ঘরের আলো জ্বেলে দেখলেন ঘড়িতে রাত 1:30 বাজে। এরপর তিনি দরজার সামনে দাঁড়িয়ে ঘরের ভেতর থেকেই জিজ্ঞাসা করলেন, কে? কোনো উত্তর এলো না। তিনি পুনরায় আওয়াজ দিলেন, কে? বাইরে কে আছো? হঠাৎ একটা হাওয়ার স্রোত জানালা দরজার গা ঘেঁষে মিলিয়ে গেল। অরবিন্দবাবু খানিকক্ষণ দরজার সামনে দাঁড়িয়েছিলেন। তারপর বিছানায় উঠতে যাবেন এমন সময় দেখলেন জানালা দিয়ে দুটো ফ্যাকাশে হাত ঘরের ভেতর ঢুকছে। ওর শরীরে এবার ভয়ের স্রোত ফুটে উঠল। সুচালু নখযুক্ত রক্তশূন্য দুটো হাত হাতড়ে হাতড়ে কিছু খুঁজবার মতো করে নড়ছে জানালার সামনেটায়। অরবিন্দবাবু ছুট্টে গিয়ে জানালাটা সজোরে বন্ধ করলেন, আর সঙ্গে সঙ্গে জানালার পাল্লার আঘাতে হাত দুটো কেটে মাটিতে পড়ে গেল এবং লাফিয়ে চলল ডাঙায় ওঠা মাছের মতো। তিনি সেই দিকে বিস্ফারিত চোখ নিয়ে চেয়ে থর থর করে কেঁপে চলেছেন। কপাল থেকে মেঝেতে ঘাম টপ টপ করে পড়ছে। জিভ শুকিয়ে তালুর সঙ্গে সেটে গেছে যেন। ঘন ঘন ঢোক গিলছেন তিনি। এবার দুটো হাত দরজার তলা দিয়ে বাইরের থেকে ভেতরে ঢুকল। হাত দুটো মেঝেতে বারবার আছড়ে পড়ে হাতড়ে কিছু ধরবার চেষ্টা করতে থাকলো, কিন্তু হাত দুটো কার বোঝার উপায় নেই। যেন অন্ধকার ফুঁড়ে হাত দুটো এগিয়ে আসছে ঘরের দিকে। অরবিন্দবাবু হাত দুটোকে বাইরে ঠেলে দেওয়ার লক্ষ্যে ঘরের চেয়ারটা হাতে তুলে নিয়ে চেয়ারের পায়া দিয়ে মেঝেতে ঘষতে ঘষতে বারবার ধাক্কা দিতে থাকলেন হাত দুটোতে। খানিকক্ষণ বাদে হাতগুলো নড়াচড়া বন্ধ করল। অরবিন্দবাবু এবার দেখলেন হাত দুটো কেটে মেঝেতে পড়ে রয়েছে। ওর চোখ দুটো ঘোরাফেরা করছে জানালা আর দরজার দিকে। তিনি লক্ষ্য রাখছেন আর কোনো হাত প্রবেশ করে কিনা, কিন্তু জানালা দরজা দিয়ে কোনো হাত আর প্রবেশ করল না। তার বদলে ঘরের ছাদের নিচে থাকা ঘুলঘুলি দিয়ে একাধিক হাত এগিয়ে আসতে থাকলো ঘরের মধ্যে। অরবিন্দবাবু এরপর ছুটে গিয়ে টেবিলের ড্রয়ারটা খুলে হাতে তুলে নিলেন সার্ভিস রিভলভারটা। তারপর দেওয়ালে ঝুলন্ত হাতগুলোর দিকে লক্ষ্য করে গুলি ছুঁড়তে থাকলেন। আর গুলি লক্ষ্য ভেদ করলে হাতগুলো কেটে কেটে পড়তে থাকলো ঘরের মেঝেতে। এই ভয়ঙ্কর দৃশ্যের পুনরাবৃত্তি ঘটতে থাকলে অরবিন্দবাবু দেখলেন ওর ঘর জুড়ে কাটা হাতের স্তূপ বিছিয়ে রয়েছে। জানালায় আবারও দেখা দিয়েছে দুটো হাতের হাতছানি। অরবিন্দবাবু এই বিভীষিকাময় দৃশ্য দেখে পাগলের মতো চিৎকার করে বিছানা থেকে উঠে বসলেন। নিজেকে যতটা সম্ভব গুটিয়ে ঠক ঠক করে কেঁপে চলেছেন তিনি। এমন সময় ঘরের লাইট আপনা হতেই অফ হয়ে গিয়ে অন্ধকারের সাম্রাজ্য নামিয়ে আনলো ঘরের মধ্যে। খানিকক্ষণ সব স্তব্ধ। আবার আলো ফিরে এলো। অরবিন্দবাবু দেখলেন বিছানায় ঠিক ওর উল্টো দিকে দুই হাতে মুখ ঢেকে চেয়ারে বসে রয়েছে একটি মেয়ে, যার সর্বাঙ্গে ভিজে কাপড় জড়ানো। কাপড় থেকে জল গড়িয়ে পড়ছে মেঝেতে। বিকট শব্দে কেঁদে চলেছে মেয়েটি। পচা মাংসের গন্ধ এসে ধাক্কা দিচ্ছে অরবিন্দবাবুর নাকে। আচমকা বন্ধ ঘরে মেয়েটির উপস্থিতি দেখে শরীরে যেন একটা ভয়ের তরঙ্গ খেলে গেল অরবিন্দবাবুর। ওর চোখটা প্রথমে গেল বাইরের দরজার দিকে, সেটা বন্ধ। তবে এ ঘরের ভেতর ঢুকলো কিভাবে? প্রশ্নটা মাথায় আসতেই লাফিয়ে বিছানা থেকে নেমে দেওয়ালে সেটে দাঁড়ালেন তিনি। তারপর ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলেন, কে কে তুমি? ঘরের মধ্যে এলে কিভাবে? কোনো জবাব এলো না। কান্নার কুৎসিত সুরটা ঘরের দেওয়ালে ঘুরপাক খাচ্ছে।
অরবিন্দবাবু ফের বললেন, কি চাই? আমাকে এভাবে এভাবে ভয় দেখাচ্ছ কেন? মেয়েটি এবার নিজের মুখের ওপর থেকে হাতটা সরিয়ে হাসতে হাসতে উঠে দাঁড়ালো। সেই দিকে চেয়ে অরবিন্দবাবুর হৃৎপিণ্ড বুকের খাঁচায় জোরে জোরে ধাক্কা দিয়ে চলল, যেন বুকের পাঁজর ভেঙে বেরিয়ে আসতে চাইছে হৃৎপিণ্ডটা। মেয়েটির মুখ নেই, মাথায় ঘোমটা চড়ানো, আর মুখের জায়গাটায় কালো জমাট স্তূপের মতো শূন্যতা। লিকলিকে সরু ফ্যাকাশে দুটো হাত কাঁধের দুপাশে ঝুলছে। মাথা শূন্য ঘোমটার ভেতর থেকে আওয়াজ ভেসে এলো, পুকুরের জল নিয়ে এসেছিস কেন? জানিস না ওই পুকুরের জলে আমার বাস? বিকৃত শব্দে অরবিন্দবাবুর মাথা ফেটে চৌচির হয়ে যাওয়ার জোগাড়। তিনি দু হাতে কানটা চেপে ধরে বললেন, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও, আমাকে ছেড়ে দাও, আমার ভুল হয়ে গেছে, ছেড়ে দাও আমাকে, আমাকে ক্ষমা করে দাও, আমাকে ছেড়ে দাও। ভুল ভুল, অনেক ইশারা দিয়েছি তোদের, বোঝাতে চেয়েছি ওই পুকুরের জল থেকে দূরে সরে যা, কিন্তু শুনিস নি তোরা। মরতে তোকে হবেই, সব কটা মরবে, জলের কাছে আসলেই মরবে, ওতে আমার বাস। এবার লিকলিকে হাত দুটো এগিয়ে আসতে থাকলো অরবিন্দবাবুর দিকে। অরবিন্দবাবু ভয়ে আর্তনাদ করে উঠলেন। তারপর অরবিন্দবাবুর মাথাটা দু হাতে দুমড়ে মুচড়ে শূন্যে মুখের কাছে এনে যেন অদৃশ্য দাঁতের কামড়ে ছিঁড়ে নিল অরবিন্দবাবুর মাথাটা। আজ সকাল থেকে নিশিকান্তবাবুর মন ভালো নেই, মুখটা গম্ভীর, ঘন ঘন দীর্ঘশ্বাস পড়ছে তার, হৃৎপিণ্ডের গতিটাও বেড়েছে, খাবারে তীব্র অরুচি এসে গেছে, অস্বস্তি বোধ হচ্ছে শরীরে। বিছানা থেকে উঠে তিনি একবার ব্যালকনিতে এলেন, খানিকক্ষণ পুকুরের দিকে তাকিয়ে রইলেন। সেখানে দাঁড়িয়ে থাকতে যেন বুকের ধড়ফড়ানিটা আরো কিছুটা বেড়ে গেল, গলা শুকিয়ে এলো। ছুটে গেলেন ঘরের ভেতর, তারপর টেবিলে রাখা জলের গ্লাসটা সম্পূর্ণ ফাঁকা করে বিছানায় গিয়ে উঠলেন। খানিকক্ষণ চোখ বন্ধ করে পড়ে থেকেও কাজ হলো না, ছটপটানিটা কিছুতেই কমছে না। এমন সময় মধু ঘরের মধ্যে ঢুকে চায়ের কাপটা নামিয়ে রাখলো টেবিলের ওপর। বাবু, এই আপনার চা রইল। ও চা? না না, তুমি নিয়ে যাও মধু, আমার গলা দিয়ে নামবে না, শরীরের ভেতরে একটা অস্বস্তি বোধ হচ্ছে। যাও যাও। পুকুরটা নিয়ে ভেবে আপনি শরীরটাকে মাটি করছেন বাবু। এভাবে খাওয়া দাওয়া ছেড়ে দিলে সমস্যার কি সমাধান হবে? এরকম চলতে থাকলে আপনি বিছানায় সেটে যাবেন, কাজের কাজ কিছুই হবে না বাবু। আমার কি করণীয় বলতে পারো মধু? আমি তো প্রথম দিন থেকেই বলে আসছি, ও খারাপ জিনিস বাবু। প্রেত এসে বাসা বেঁধেছে পুকুরে, শুধু শুধু দেরি করে বিপদ বাড়াচ্ছেন আপনারা বাবু। আরে প্রেত তাড়ানোর জন্য পুজো আচ্ছা তো দিলাম মধু, কই কিছু ফল তো হলো না। পুকুরটা বন্ধ করে দেওয়া ছাড়া আমার কোনো উপায় নেই। ও কাজ খবরদার করতে যাবেন না বাবু, ওতে প্রেত আরো কেঁপে উঠবে। ওর বাসস্থান কেড়ে নিলে আপনার ওপর ক্ষতি নেমে আসবে, আপনার প্রাণও গিলে খাবে ও। আমার মনে হয় পুকুরটা বন্ধ না করে ঠিক রোগের ঠিক ঔষধ দিতে হবে।
ওতেই রোগ সারবে বাবু। ওর ভয়ানক খিদে বাবু, এভাবে যাওয়ার নয়। ওর পথে বাধা হলেই তাকেই ও শেষ করবে। আজকে সকালবেলায় বাজার গিয়ে কি শুনলাম জানেন বাবু? হ্যাঁ, কি শুনলে? ওই যে পুলিশ অফিসার যে আমাকে জিজ্ঞাসা করছিল, কাল রাতে মারা পড়েছে। এসব কি বলছো তুমি মধু? হ্যাঁ বাবু, আমি নিজে কানে শুনেছি। পুলিশের মাথাটা ধড় থেকে ছিঁড়ে নিয়েছে। এসব ওই পিশাচের কাজ বাবু। অরবিন্দ বাবু আর নেই? আমার বিশ্বাস হচ্ছে না মধু। শরীরটা খারাপ করছে মধু। আমি আর বেশি দিন বাঁচবো না মনে হয়। ও প্রীতি আমাকে শেষ করবে। বাবু একটু শক্ত হন বাবু, এভাবে ভেঙে পড়বেন না, এভাবে ভেঙে পড়বেন না বাবু। কি শক্ত হবো মধু? এই পিশাচিনীর সঙ্গে আমরা কি পেরে উঠতে পারবো? কোনো পার্থিব জিনিসে কি ওকে জব্দ করা যাবে? যাবে বাবু, যাবে। সে লোকও আছে। আছে? হ্যাঁ। কে সে? কোথায় থাকে? আমাদের মতো ঘর বাড়িতে সে তো থাকে না। ওকে পাওয়া যাবে একমাত্র শ্মশানে। শ্মশানে? তুমি কি কোনো সাধু টাধুর কথা বলছো? সাধু নয়, সাধু নয়। ও যে কাপালিক, আমি ননি কাপালিকের কথা বলছি। পিশাচ সিদ্ধ অসীম ক্ষমতার অধিকারী ননি কাপালিক সে। অসাধ্য সাধন করার ক্ষমতা সে রাখে। ওর কাছে গেলে বিপদের সমাধান মিলবে। সত্যি বলছো তুমি? আশার আলো আছে? আছে বাবু, আছে। আপনি আজ রাত থেকেই ওর খোঁজে সমস্ত শ্মশানে লোক পাঠান। কোথাও না কোথাও ঠিক মিলে যাবে। ও এক শ্মশানে বেশি দিন থাকে না। বেশ বেশ বেশ, আমি আজকেই ওর খোঁজে আশপাশের সমস্ত শ্মশানে লোক পাঠাবো। না না না, লোক নয়, আমি নিজেই যাব তাকে খুঁজতে। কিন্তু তুমি ওর সম্বন্ধে জানলে কিভাবে মধু? সে অনেক ঘটনা বাবু। কি ঘটনা? সে অনেক দিন আগের কথা। আপনি তখন অনেকটাই ছোট। আপনার বাবা আমাকে একবার একটা ঘটনার কথা বলেছিলেন। আপনার বংশের লোক এমনি এমনি ডাকাতি ছাড়েনি। ওর পেছনে একটা কাহিনী আছে। কাহিনী? হ্যাঁ, কাহিনী। কাহিনীটা কিরকম? পুরনো ইতিহাস বাবু। তখনও এসব অঞ্চলে এত বসতি গড়ে ওঠেনি। বনের মধ্য দিয়ে সরু পথের মাধ্যমেই যাতায়াত ছিল মানুষজনের। একবার একদল তীর্থযাত্রী বনের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছিল কিরিটেশ্বরী মায়ের দর্শন করতে। সেই দলে হঠাৎ আক্রমণ করে আপনার পূর্বপুরুষ ওই রঘুনাথ ডাকাতের দল। যাত্রীদের মারধর করে ছিনতাই কাজ চালানোর সময় হঠাৎ ওদের কানে আসে একটা গম্ভীর দৃঢ় গলা। ওদেরকে ছেড়ে দে। কে রে তুই? রঘুনাথ ডাকাতকে চোখ রাঙাস? যা, তোকে রেহাই দিলাম। সাধু সন্ন্যাসীদের গায়ে আমি হাত তুলি না। তাছাড়া তোর কাছে কি আছে যে ছিনিয়ে নেব? যা যা যা, এখান থেকে পালা। সবাইকে ছেড়ে দে, শেষবারের মতো বলছি। তান্ত্রিকের সাহস দেখে রঘু ডাকাত ঝাঁপিয়ে পড়ে তান্ত্রিকের ওপর। তারপর ওর গলায় লম্বা কাটারিটা ধরে বলে, আমিও শেষবারের মতো বলছি,
চলে যা, নইলে মৃত্যু নিশ্চিত। আমি সন্ন্যাসী বলে তোকে রেয়াত করব না। তোর এত বড় সাহস, তুই আমার ওপর হাত তুলিস? কথাটা বলে তান্ত্রিক ওই কাটারির দিকে তাকাতেই কাটারি উত্তপ্ত হয়ে গলে গলে মাটিতে পড়তে থাকে। এই দৃশ্য দেখে রঘু ডাকাত ও তার দলবল তান্ত্রিকের পায়ে লুটিয়ে পড়ে বলতে থাকে, আমার ভুল হয়ে গেছে বাবা, আমাকে ক্ষমা করো, আমাকে ক্ষমা করো। উঠে পড়। সবার কাছে যা যা নিয়েছিস ফিরিয়ে দে। কথা দে আর ডাকাতি করবি না। না বাবা, এই আপনার পা ছুঁয়ে কথা দিলাম, কোনো দিন ডাকাতি করব না, আর কোনো দিন ডাকাতি করব না, কোনো দিন করব না। তবে তোর কৃত পাপ কর্মের ফল অনেক, তাই তুই ছাড়াও সেই ফল ভোগ করবে তোর বংশ। এর থেকে নিস্তার নেই। বহু পাপ করেছিস তুই। বাবা, আমি পাপ করেছি, আমাকে শাস্তি দাও। আমার উত্তর পুরুষ তো নির্দোষ, তবে ওরা কেন ভোগ করবে? তোর পাপের বহর এতটা যে একমাত্র তোর কর্মফল ভোগের মাধ্যমে এর থেকে নিস্তার নেই। তাই তুই শুদ্ধ তোর কয়েক পুরুষ কর্মফল ভোগ করে এর থেকে নিস্তার পাবি। এরপর তোদের বংশে এমন একজন জন্মাবে যে হবে পরম দয়ালু, পরোপকারী। তার হাত দিয়েই তোর বংশ সম্পূর্ণরূপে কলঙ্ক মুক্ত হবে, আর ওর সঙ্গে আমার দেখা হবে, নিশ্চয়ই দেখা হবে। এই কথা বলে তান্ত্রিক চলে যায়। তবে এর পরেও রঘু ডাকাত ওর শেষ ডাকাতিটা করেছিল। নিজের পাপের ঘোড়া পূর্ণ করেছিল মা কালীর অলংকার চুরি করে। তারপর ও বদলে যায়। তবে বাকি জীবনটা রোগগ্রস্ত হয়ে বিছানাতেই ওর কেটেছিল। জানেন বাবু, আপনার পূর্বপুরুষদের টাকা থাকলেও কোনো শান্তি তো ছিল না। রোগ শোক এই সবে ভুগে ভুগে মারা যায় প্রত্যেকেই। এই কাহিনী আপনাদের বংশে প্রচলিত আছে বাবু। আমিও তখনই শুনেছি যখন আপনি খুব ছোট ছিলেন। হ্যাঁ, আমিও কিছু কিছু শুনেছি, তবে এটা জানা ছিল না ওই তান্ত্রিক কে ছিল মধু। ওই তান্ত্রিক ছিল ননি কাপালিক, আর আপনি সেই মানুষ যার হাত ধরে এই বংশের কালিমা ঘুচবে। কি বলছো কি তুমি মধু? আমি ঠিকই বলছি বাবু। ছোট থেকেই আপনাকে লক্ষ্য করে আপনার বাবা আমাকে কথায় কথায় বলেছিলেন, তাই আমিও বলছি বাবু, এই সব পূর্ব নির্ধারিত। আমি অনেকবার আপনাকে এ কথা বলতে চেয়েছি, আপনি শুনতে রাজি হননি। আমার ধারণা রঘু ডাকাত শেষ মায়ের গয়না চুরি করে যে পাপ করেছিল, সেই পাপের কর্মফল ভোগ করছেন এখন আপনি। ননি কাপালিকের সাক্ষাতেই এই বিপদ টলবে, তার আগে কোনোভাবেই নয়। আর হ্যাঁ বাবু, ননি কাপালিকের কাছে গেলে ওর জন্য একদলা ননি নিয়ে যাবেন অবশ্যই। ও ননি খেতে বড় ভালোবাসে। বেশ বেশ বেশ, তাই হবে। আমি আর এই পাপের ধারা আমার ছেলে নাতির জন্য অবশিষ্ট এক কোণাও রেখে যেতে চাই না। আমি আমার জীবন দিয়ে কর্মফল শেষ করে যাব। ননি কাপালিকে শরণাপন্ন হবই আমি। তবে ননি কাপালিকের বয়স তো অনেক হবে।
এতকাল কি কেউ বেঁচে থাকতে পারে? পারে বাবু, তন্ত্রে সব সম্ভব, সব সম্ভব। তা বটে বটে বটে। হিমালয়ের তীব্র শীতে খালি গায়ে বছর বছর ধরে সাধুরা আছে কিভাবে? এ কি কম রহস্য নয়? আমি যাব ননী কাপালিকের কাছে। সমগ্র দেশ জুড়ে তাপপ্রবাহ চলছে। প্রচণ্ড গরম পড়েছে। বৃষ্টিও হয়নি বেশ কিছুদিন। বাতাসে ভর করে ভেসে বেড়াচ্ছে উত্তাপ। এই কঠিন সময়ে নিশিকান্ত ভাস্কর ননী কাপালিকের সন্ধানে ঘর ছাড়া প্রায় দিন 15। আশেপাশের সমস্ত শ্মশানভূমির চক্কর দিয়ে বেড়াচ্ছেন ননী কাপালিকের দর্শন পাওয়ার জন্য। একটা খাঁ দুপুরবেলা তিনি এসে পৌঁছলেন একটি পরিত্যক্ত শ্মশানভূমিতে। তার আর চলবার মতো শক্তি নেই। ক্লান্তিতে একটা অশ্বত্থ গাছের গোড়ায় বসে পড়ে ঝিমুচ্ছেন। নিজের অজান্তে কখন তিনি ঘুমিয়ে পড়েছেন টের পাননি। অন্ধকার নেমে এসেছে। আকাশের গায়ে ফুটে উঠেছে চাঁদ আর নক্ষত্রের আলো। একদল বাদুড়ের ডানা ঝাপটানো, তার সঙ্গে ধেড়ে শেয়ালদের চিৎকার। আচমকা ঘুমটা ভেঙে যাওয়ায় হুঁশমুশিয়ে উঠে পড়ে নিশিকান্তবাবু দেখলেন পাতলা একটা অন্ধকার তাকে ঘিরে ফেলেছে। এমন সময় নিচের ঘাস শুকনো পাতা মারিয়ে একজন অন্ধকার ছায়ামূর্তির মতো তার সামনে এসে বলল, কে তুই? এখানে এলি কি করে? নিশিকান্তবাবু উঠে দাঁড়িয়ে পড়ে কালো মূর্তির দিকে তাকিয়ে ঘাবড়ে গিয়ে বললেন, আমি নিশিকান্ত ভাস্কর, বাড়ি আজিমগঞ্জ। এই একজনকে খুঁজতে খুঁজতে এখানে এসে পড়েছি। ও, কাকে খুঁজছিস তুই? এই পরিত্যক্ত শ্মশানভূমিতে কেউ থাকে না। এই আগে একজন কাপালিককে। কাপালিক? কি নাম কাপালিকের? আগে ননী কাপালিক। আপনি দেখেছেন তাকে? হায়, হ্যাঁ, আয় আমার সঙ্গে আয়। বলে লোকটা এগিয়ে চলল অন্ধকার ঝোপঝাড় ভেদ করে। এমনভাবে সে চলেছে যেন আশ্চর্য শক্তি বলে সে অন্ধকারেও স্পষ্ট দেখতে পাচ্ছে সবকিছু। নিশিকান্তবাবু ওকে অনুসরণ করে চলেছেন। খানিক বাদে একটা জঙ্গলহীন উন্মুক্ত স্থান এসে পড়লে লোকটা একটা বৃহতাকায় মরা গাছের তলায় দাঁড়িয়ে বলল, বজ্রপাতে মৃত্যু হয়েছে এই গাছটার। অপূর্ব মৃত্যু। খুব খারাপ জিনিস। অতৃপ্ত বাসনা ঘিরে থাকে সর্বক্ষণ। বর্তমানে এটাই আমার ঠিকানা। বল, কি হয়েছে তোর? কথা শেষ করে লোকটি মাটিতে বসে আগুন জ্বালাতে থাকলো। বিপদ, ঘোর বিপদ। জানি তোর বিপদ। বড় সড় বিপদে না ফাঁসলে কেউ ননী কাপালিকের ডেরায় আসে না রে, কেউ আসে না। আপনি ননী কাপালিক? এমন সময় শুকনো কাঠে আগুনটা জ্বলে উঠল। আগুনের হলদেটে আলোয় নিশিকান্তবাবু আশ্চর্য দৃষ্টি নিয়ে তাকিয়ে দেখলেন ওর সামনে মাটিতে পদ্মাসনে বসে রয়েছে ননী কাপালিক। মাথা ভর্তি জট কোমর অবধি বিস্তারিত, কপালে মেটে সিঁদুরের প্রলেপ, গাল ভর্তি দাড়ি নেমে গেছে বুকের কাছ পর্যন্ত, গলায় রুদ্রাক্ষ, পদ্মবীজ আর বিভিন্ন শেকড় বাকড় জড়ানো রঙিন সুতোয় অজস্র মালা, কোমরে কৌপিন জড়ানো, দুই বাহুতে হাড়ের তৈরি কবচ, মেদহীন শুকনো দড়ির মতো চেহারা, সর্বাঙ্গে চিতাভস্য লেপা। পাশে রাখা রয়েছে একটা লাল শালুর তৈরি জীর্ণ ময়লা ঝুলি। এক দৃষ্টে তাকিয়ে নিশিকান্তবাবু ভাবলেন, এই মানুষকে দেখলে এর বয়স আন্দাজ করা মুশকিল। গাছের দেহের মতো হয়ে গিয়েছে তার শরীরটা। কয়েকশো বছর বাঁচলেও আশ্চর্য হওয়ার মতো কিছু নেই। ননী কাপালিক ধুনির কাঠ সাজিয়ে বললেন, তোর গায়ে অদ্ভুত একটা গন্ধ আছে। এ গন্ধ আমার চেনা, খুব চেনা। যাক সে সব কথা। এখন বল, আমার কাছে কেন এসেছিস?
নিশিকান্তবাবু ওর সঙ্গে আনা একদলা ননী কাপালিকের দিকে এগিয়ে দিয়ে বলল, বড় বিপদে আছি বাবা, বড় বিপদে। কি রকম বিপদ? বিপদের আগে আমার বংশের কুকর্মের কথা একটু বলা প্রয়োজন আছে, কারণ আমার মনে সন্দেহ যে ওই পাপের ফলেই আমি ভুগছি কিনা সেটা আগে খোলসা হওয়া দরকার। ননী কাপালিক করটিটা নিজের কোলের ওপর রেখে বলল, আজ সারাদিন অভুক্ত আছি, ননী এনে ভালোই করেছিস। কথাটা বলে করটির মধ্য থেকে বেশ খানিকটা ননী তুলে নিয়ে মুখে ভরে চেবোতে চেবোতে বলল, আগে তোর বংশের অতীত ঘটনা শোনা যাক, বলতে থাক। হ্যাঁ বাবা, সেই ভালো, সেই ভালো। আমার পূর্বপুরুষ ছিলেন ভয়ঙ্কর ডাকাত। বাপ ঠাকুরদার মুখে শুনেছি এই ডাকাতি কারবার প্রথম শুরু করেছিল আমার বংশের রঘুনাথ ভাস্কর নামে একজন। প্রচণ্ড সাহসী আর কুখ্যাত ছিল। ঝড়ের বেগে আসতো আর লুটপাট চালিয়ে উধাও হয়ে যেত। ব্রিটিশরাও পর্যন্ত তাকে ভয় পেত। জমিদার বাড়ি থেকে শুরু করে বহু ব্রিটিশ সাহেবের বাড়িও লুট করেছিল। ওর নামেই এলাকার নাম পাল্টে হয়ে গিয়েছিল রঘুনাথগঞ্জ। বেশ, তারপর? এরপরই তো ঘটল ভয়ঙ্কর কাণ্ড। রঘুনাথ প্রতিবার ডাকাতি করতে যাওয়ার আগে মা কালীর পুজো করে যেত। প্রতিবারই সাফল্য আসতো। এর ফলে মায়ের পুজোটাকে ও ওর সাফল্যের কারণ মনে করতে থাকে। কিন্তু একদিন এক সাহেবের বাংলা লুট করতে গিয়ে ওর দল ধরা পড়ে যায়। সাহেবও ছিল জাঁদরেল। গুলি ছুড়ে রঘুনাথকে ঘায়েল করে ফেলে। দলের সব কটাকে খতমও করে ফেলে। তবে রঘুনাথের গুলি লাগলে কি হবে? ডন বৈঠক, মুগুর ভাজা চেহারা, শরীরে অসীম বল। আহত রঘুনাথ সাহেবের বুকের উপর ঝাঁপিয়ে পড়ে ওর গলা টিপে ওকে খুন করে পালায়। তারপর আহত উন্মত্ত রঘুনাথের সব রাগ গিয়ে পড়ে মা কালীর ওপর। ওর মাথায় হঠাৎ একটা খেয়াল জন্মায় যে মাই ওকে ধরিয়ে দিয়েছে। তাই রাগে মায়ের শরীরের সমস্ত গয়না চুরি করে পালিয়ে আসে আজিমগঞ্জে। ওর ডাকাতি তো শেষ হলো, কিন্তু এরপর ও ওই গয়না বেচে বিরাট বাড়ি ব্যবসা গড়ে তোলে। তবে ওরা কেউ সুখী ছিল না। আমার ঠাকুরদা বাবা সেই কারবার চালালেও আমি কিন্তু ওসব ছেড়ে দিই, কারণ একটা পাপ বোধ ভেতরে কাজ করছিল। আমার নিজস্ব একটা চালের আড়ত রয়েছে। রঘুনাথের বিরাট বাড়িতে থাকলেও আমি ওর সম্পদ অনেক জনকল্যাণমূলক কাজে বিলিয়ে দিয়েছি। এমনকি আমার বাড়ির নিচতলায় একটা স্কুল পর্যন্ত করে দিয়েছি, যেখানে দুস্থ বাচ্চাদের পড়াশুনো করানো হয়। বাহ, খুব ভালো। তুই পূর্বপুরুষের করা পাপের প্রায়শ্চিত্ত করেছিস, বুঝলাম। তবে এখন কেন এসেছিস আমার কাছে? হ্যাঁ, এইবার আসল কথাটাই বলি। আমার বাড়ির সামনে একটা 8 বিঘের মতো পুকুর আছে। পুকুরটা আমি কাটিয়েছিলাম। ওতে মাছ চাষ করি। সব ঠিকঠাকই চলছিল। এলাকার লোকজন সেখানে স্নান টান করত। কিন্তু ইদানিং পুকুরে যারাই স্নান করতে নামছে তাদেরই গায়ে কিছু না কিছু ঠেকছে। কিছু ঠেকছে মানে? মানে জলে নামলেই গায়ে এসে ঠেকছে ঠান্ডা মানুষের হাত পা। কারো কারো পা ধরেও টেনেছে। আমি নিজে পর্যন্ত জলে নেমে দেখেছি। আমার গায়েও ঠেকেছে। প্রচণ্ড ঠান্ডা সে স্পর্শ, গায়ে পুরো ছেঁকা লেগে যাওয়ার মতো। সে স্পর্শ তুই চিনতে পেরেছিস? চিনেছি মানে? অর্থাৎ ওটা মানুষের নাকি অন্য কোনো জলজ প্রাণীর, সে কথা জিজ্ঞেস করছি রে। সেইটাই বল, সেইটাই বল। মানুষের? অবশ্যই মানুষের বাবা। জলের ওপরে সাদা ফ্যাকাশে হাত উঠে আসতে দেখেছি কেউ কেউ। প্রথম প্রথম কুমির টুমির ভেবে প্রচুর টাকা পয়সা খরচা করে সমস্ত জল যাচাই করিয়ে কোনো হদিশ পাইনি। এমনকি আমার পুকুরে একটা চারা মাছ পর্যন্ত নেই। এলাকার লোকজন তো জলে নামা ছেড়ে দিয়েছে। শনিবার শনিবার জল পুজো করিয়েছি, থানা পুলিশ করিয়েছি, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। মারা পড়ছে একের পর এক মানুষ।
পুকুরে নামলেই পা ধরে টানছে একটা শীতল হাত। এরপর আমার চাকর মধু আপনার খোঁজ দিল, তাই আপনার কাছে আসা বাবা। পুকুরটাকে বাঁচানোর শেষ আশা, নইলে ওটাকে ভরাট করা ছাড়া কোনো উপায় নেই আমার। ননি কাপালিক ননি খেয়েই চলেছে। জলে ডুবে কেউ কি মরেছিল? না, তেমন কোনো ঘটনা ঘটেনি বাবা। চোখে লুকিয়ে কেউ লাশ এনে পাথর বেঁধে পুকুরে ফেললেও তো ফেলতে পারে। এই বিষয়টা তো আমি ভেবে দেখিনি। আর কিছু আশ্চর্যজনক ঘটনা মনে পড়ছে কি তোর পুকুরটাকে কেন্দ্র করে? হ্যাঁ বাবা, হ্যাঁ। একদিন শেষ রাতের দিকে একটা মেয়ে মানুষকে ওই পুকুর পাড়ে বসে থাকতে দেখেছিলাম। কাছে গিয়ে দেখি মেয়েটার মুখ নেই, আর মুখের জায়গায় অন্ধকার, একটা শূন্য। এরপর আমি ওসব দেখে অসুস্থ হয়ে পড়েছিলাম বাবা। আর কোনো ঘটনা? একবার এক সন্ধেবেলা আমাদের পাড়ার সতীনাথ মুখুজ্জিকে ছিপ হাতে পুকুর পাড়ে জ্ঞান শূন্য হয়ে পড়ে থাকতে দেখেছিলাম। পরে অবশ্য জানা যায় ওর নাকি স্ট্রোক হয়েছিল, এখন আর কথা বলতে পারে না। আর কিছু? নিশিকান্ত ভাস্কর খানিকক্ষণ ভাবলেন, তারপর বললেন, হ্যাঁ, পুকুর কাটবার সময় মাটির তলা থেকে কয়েকটা হাড়গোড় বেরোয়, তবে সবগুলো মানুষের না। ননি কাপালিকের ননির দলা শেষ করে এবার কোরটিটা চেটে ননির অবশিষ্ট অংশ খাচ্ছিল। ননি কাপালিক এই কথা শুনে খাওয়া থামিয়ে বলল, কিরকম হাড়গোড়? ব্যাপারটা সামান্য হলেও আমার বেশ মনে আছে, কারণ পুকুর কেটে বেশ কিছু হাড়গোড় উঠেছে এই খবরটা 5 কান হতেই ওই প্রাপ্ত হাড়গোড় বেশ চড়া দামে কিনে নিয়ে গেছিল একটা লোক। লোকটার নাম এই কালিকা প্রসাদ। এলাকাতে ভণ্ড সাধু সেজে ঘুরে বেড়ায়। আমার তো লোকটাকে বদ্ধ উন্মাদ থেকেছিল। ওইসব হাড়গোড় কেনার জন্য কেউ আবার টাকা খরচ করে। কিরকম হাড়গোড় পাওয়া গিয়েছিল মনে আছে তোর? থাকবে না কেন, আমি তো নিজে সেখানে দাঁড়িয়েছিলাম। মাটির তলা থেকে পাওয়া গিয়েছিল 5টা মাথার খুলি। কি? এই কথাটা তুই আগে আমাকে বলিসনি কেন? মূর্খ উন্মাদ তুই। কালিকা প্রসাদ না? এবার আমি তোকে বলছি শোন, তোর প্রাপ্ত খুলি দুটোর মধ্যে 2টো মাথার খুলি ছিল মানুষের, যার মধ্যে একটি মাথার খুলি কোনো চণ্ডালের আর অন্যটি হলো অপঘাতে মৃত মানুষের মাথা। বাকিগুলির একটা সাপ, একটা হনুমান বা বাঁদর, আর একটা শেয়াল কিংবা কুকুর জাতীয় কিছুর একটা প্রাণীর মাথার খুলি ছিল, তাই তো? হ্যাঁ বাবা, ঠিক তাই। কিন্তু আপনি এসব কি করে জানলেন? শোন, জানি আমি অনেক কিছুই। তুই যে রঘুনাথ ডাকাতের বংশধর সে তোর গায়ের গন্ধ নাকে আসতেই ধরে ফেলেছিলাম। ওর সাথে আমার একটা পুরনো হিসেব নিকেশ মেটানো আছে। তুই এখন যে বিপদে পড়েছিস এও রঘুনাথেরই পাপের ফল। আমার কথা অমান্য করে মায়ের গা থেকে গয়না চুরি করেছে ও। নিজের পাপ কর্মের ফলে বিপদে ফেলে গেছে তোকে তোর পূর্বপুরুষ। বাবা বাবা, বিপদটা কি খুব খারাপ কিছু? খারাপের থেকেও ভয়ঙ্কর কিছু। মাটির তলা থেকে হাড়গোড় খুলি পাওয়ার ব্যাপারটা অতি সাধারণ বিষয় বলে আমি অত ভেবে দেখিনি বাবা। মাটির তলা থেকে হাড় বেরিয়ে আসা খুব সাধারণ ব্যাপারই বটে, তবে বিশেষ কিছু হাড় পাওয়া মোটেও সাধারণ বিষয় নয়। এসব তোর জানবার কথাও না। কালিকা প্রসাদের মতো মতলবী মানুষেরা এসবের খোঁজ রাখে, তাই ও নিয়ে গেছে। ওসব কি বাবা? পঞ্চমুণ্ডির আসন পাতা ছিল তোর ওই মাটিতে। এ যে সে আসন নয়, তন্ত্রমতে অসীম শক্তির আসন। সাধারণের বসবার ক্ষমতা নেই ওই আসনে, ওতে বসবার অধিকার একমাত্র সিদ্ধ পুরুষের। কোনো তান্ত্রিক ওই মাটিতে পঞ্চমুণ্ডির আসন পেতে কোনো দুষ্ট আত্মাকে বন্দি করে রেখেছিল নিশ্চয়। তুই পুকুর কাটতে গিয়ে সেই আসনের বিন্যাস নষ্ট করে ওকে অজান্তেই মুক্ত করে ফেলেছিস, আর সে এখন দেওয়ে পরিণত হয়ে মৃত্যুলীলা ঘটিয়ে চলেছে। দেও? সেটা কি? হ্যাঁ, দেও।
দেও এক ধরনের প্রেত, যার বাস পুকুর, ডোবা কিংবা জলাশয়ে। এরা মানুষকে জলে ডুবিয়ে মারে। জলাশয়ে স্নান করতে আসা মানুষজনকে এরা পা ধরে টেনে জলের তলায় নিয়ে গিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। তারপর দেহ দিয়ে নিজের ক্ষুধা নিবৃত্তি করে। বাবা, এখন আমি কি করব? আমাকে বাঁচান বাবা, বাবা বাঁচান। ননী কাপালিকের কাছে যখন এসে পড়েছিস, তোর চিন্তার কোনো কারণ নেই। আজ অবধি কেউ ননী কাপালিকের কাছ থেকে খালি হাতে ফিরে যায়নি রে। যা যা, বাড়ি ফিরে যা। তোর আমার সাক্ষাৎ অবশ্যম্ভাবী ছিল। তোর পূর্বপুরুষকে আমি কথা দিয়েছিলাম, আমার দেখা তুই পাবি। তোর আত্মা ভালো, তাকে কষ্ট দেওয়া উচিত নয়। তোকে আমি রক্ষা করব। এখন যা, আমি ঠিক সময় তোর বাড়ি গিয়ে উপস্থিত হব। বম কালী, জয় মা, বম কালী। নিশিকান্তবাবু ননী কাপালিককে প্রণাম করে ফিরে গেলেন। পরদিন রাত্রে নিশিকান্ত ভাস্কর ননী কাপালিকের কৃপা দৃষ্টি পেয়ে নিজের ঘরে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়েছিলেন। ভোর রাত নাগাদ ঘুমের গাঢ় ভাবটা কেটে আসলে নিশিকান্তবাবু উপলব্ধি করলেন ওর ঘরময় শূন্যে কিছু একটা ভেসে বেড়াচ্ছে। একটা পাখি কি? অনেক সময় খোলা জানালা দরজা দিয়ে পথ ভুল করে ঘরের মধ্যে পাখিরা ঢুকে পড়ে। তারপর বেরোনোর পথ না পেয়ে বন বন করে উড়তে থাকে মাথার উপর। সেরকমই কিছু একটা ভেবে নিশিকান্তবাবু ঘুম জড়ানো চোখে উঠে বসে পড়ে দেখলেন মাথার ওপর ঘুরপাক খাচ্ছে একটা বৃহৎ আকার পাখি। ডানা ঝাপটানোর শব্দ ঘরময় ঠক্কর খাচ্ছে। বৃহৎ ডানার বাতাস এসে ওর গায়ে লাগছে। দু একটা পালকও খসে পড়েছে বিছানায়। সেই পালকগুলো হাতে তুলে নিয়ে নিশিকান্তবাবু ভালোভাবে দেখে নিয়ে বললেন, শকুনের পালক? ঘরের মধ্যে শকুন এলো কোত্থেকে? এ তো মহা মুশকিল। এর আগে তো এই অঞ্চলে কখনো শকুন দেখিনি। আশেপাশে ভাগাড় পর্যন্ত নেই। এ মোড়া খেকো এলো কোত্থেকে? যা যা, হুস হুস, যা যা, দৌড়া দৌড়া ঘর থেকে, যা যা। বেয়াড়া শকুনটা এরপর কয়েকবার চিৎকার করে উঠল। তারপর ঘরের বিভিন্ন জিনিসপত্রে ধাক্কা খেয়ে এটা ওটা শব্দ করে মেঝেতে ফেলে চলল। নিশিকান্তবাবু এরপর অতিষ্ঠ হয়ে বিছানা থেকে উঠে শকুনটাকে ঘর থেকে বের করবার জন্য চেষ্টা করতে লাগলেন। শকুনটা এবার ওড়া থামিয়ে খাটের এক পাশে বসল। তারপর তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে নিশিকান্তবাবুর দিকে তাকিয়ে রইল। নিশিকান্তবাবু শকুনের বাঁকানো শক্ত ঠোঁট আর মজবুত পায়ের আঙুলের নখগুলো দেখে খানিকটা ভয় পেলেন। ওর নরম চামড়া ভেদ করে মাংস খাবলে তুলে নিতে শকুনটার বেশি সময় লাগবে না। কিছুক্ষণ স্থিরভাবে দাঁড়িয়ে থেকে ঘরের আলোটা জ্বালালেন তিনি। শকুনের চোখ এবার জলজল করছে। তিনি এক পা এগোলে শকুনটা আক্রমণাত্মক ভঙ্গিতে ডানা ঝাপটে এগিয়ে আসছে ওর দিকে। নিশিকান্তবাবু ভয় পেয়ে খানিকটা পিছিয়ে গেলেন। এবার শকুনটা ডানা ঝাপটানোর মতো করে নিজের সর্বাঙ্গ ঝাঁকিয়ে চলল অনবরত। আর সেই শরীরের কম্পনে চতুর্দিকে দেহের পালক ছড়িয়ে পড়তে থাকলো। ধীরে ধীরে শকুনের দেহের সমস্ত পালক খসে পড়ে ওর মাংসলো দেহটা প্রকট হয়ে উঠল। ঘরের আলোটা এক মুহূর্তে মিটমিট করে নিভে গেল। এবার নিশিকান্তবাবু দেখলেন ওর বিছানায় শকুনের বদলে বসে রয়েছে সেই পুকুর পাড়ের মেয়েটা, অর্থাৎ ভূত পিশাচিনী দেও। অনেক নামেই তাকে সম্বোধন করা যায়। নিশিকান্তবাবু ভয়ে ছুটে ঘরের দরজা খুলে বাইরে বেরোনোর চেষ্টা করলেন, কিন্তু পারলেন না। ঘরের দরজা এঁটে রয়েছে এক অদৃশ্য শক্তিতে।
পিশাচিনী হেসে উঠল খিলখিলিয়ে। নিশিকান্ত বাবুর পাঁজরের হাড়গুলো যেন ঝনঝন করে উঠল সেই ভয়ানক হাসির শব্দে। তিনি দেওয়ালে পিঠ দিয়ে দাঁড়িয়ে বিস্ফারিত চোখ নিয়ে আতঙ্কে ঠক ঠক করে কেঁপে উঠলেন। এবার পিশাচিনী হাসি থামিয়ে গর্জে উঠল, সাবধান করেছিলাম তোকে, শুনলি না? শুনলি না? পুকুর থেকে দূরে থাকতে ইশারা করেছিলাম, তাও মানলি না। একের পর এক পরিকল্পনা করে আমাকে জল থেকে তুলে ফেলার ফন্দি আঁকলি। সব কথাকে শেষ করলাম, তবুও তোর ভয় হলো না। আবার আমাকে বাসা ছাড়া করবার খেলা শুরু করলি। আর ক্ষমা নেই, এবার তোর মরণের পালা, তোর মৃত্যু আমার হাতে। পিশাচিনী নিজের ক্রোধ উগরে চলেছে। নিশিকান্ত বাবু বাঁচার শেষ চেষ্টা করবার মতো করে বারবার আঘাত করে চলেছেন দরজার ওপর। ভয় মিশ্রিত কণ্ঠে চিৎকার করে চলেছেন প্রাণপণ, বাঁচাও আমাকে, কে কোথায় আছো? বাঁচাও, মধু, মধু, আমাকে বাঁচা মধু। সৌমিত্র, বাবা সৌমিত্র, আমাকে বাঁচা বাবা, আমার ঘরে ভূত ঢুকেছে রে বাবা, আমাকে মেরে ফেলবে, বাঁচা আমাকে, বাঁচা। বাঁচা সৌমিত্র। পিশাচিনী নারকীয় উল্লাসে হেসে চলেছে। বিকৃত অঙ্গভঙ্গিতে ভয় প্রদর্শন করে চলেছে সে। ধীরে ধীরে যেন নিশিকান্ত বাবুর গলার স্বর কমে আসছে। এবার সেই পিশাচিনী ওর মুখের সামনে এসে বলল, কেউ শুনতে পাবে না তোর কথা, তোর গলার স্বর এই ঘরেই বন্দি হয়ে আছে। এখনই ওই গলা ছিঁড়ে তোর মুন্ডুটা দেহ থেকে আলাদা করবো আমি। আমি মরতে চাই না, আমাকে মেরো না, তুমি যা বলছো তাই হবে। ও পুকুর তোমার, আমি আর কোনো দিন ওর আশেপাশে যাব না, আমাকে ছেড়ে দাও, মেরো না আমাকে, মেরো না আমাকে। মরতে তো তোকে হবেই, আমার হাতেই তোর মৃত্যু হবে। তারপর তোকেও টেনে নিয়ে যাবো ওই জলের তলায়, দেহ হয়ে থাকবি পুকুরে বাসা বেঁধে। আয় কাছে, আয় কাছে, আয় আমার। নিজের ঘাড়ের হাড় ভাঙার শব্দ নিজের কানে শুনবি। আমার কাছে আয়। না 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 না, কিছুদিন না, আমি মরতে চাই না, আমাকে ছেড়ে দাও মধু, সৌমিত্র, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। আচমকা ঘরের দরজাটা খুলে গেল সশব্দে। পিশাচিনী সেই দিকে তাকিয়ে বলল, দরজা খুললো কি করে? কি করে সম্ভব? কে দরজা খুললো? কার এত ক্ষমতা আছে আমার ঘরে আমার ইচ্ছার বিরুদ্ধে প্রবেশ করে? নিশিকান্ত বাবু অবাক দৃষ্টে তাকিয়ে দেখলেন অন্ধকার ঘরের মধ্যে প্রবেশ করলো একটা ছায়ামূর্তি। কণ্ঠস্বরটা প্রবেশ করা মাত্র নিশিকান্ত বাবু যেন তরতাজা হয়ে উঠলেন। নিজের হারানো বিশ্বাস যেন ফিরে পেলেন, আর সঙ্গে সঙ্গে লাফিয়ে পড়লেন ননী কাপালিকের পায়ের কাছে। বাবা, বাবা এসেছেন, আমাকে বাঁচান বাবা, এই পিশাচিনী আমাকে শেষ করে ফেলবে, বাঁচান বাবা। এত অধৈর্য আর উতলা হোস না। কিসের ভয় তোর? মৃত্যুর। আমি তোকে বলেইছিলাম যে আমি তোকে রক্ষা করব, ঠিক সময়ে হাজির হব তোর বাড়ি, তবে ভয় কিসের? আমার হাত থেকে কে বাঁচায় তোকে দেখছি। পুকুরের জলে তোর শরীরের সব রক্ত নিংড়ে সাজাবো আমার বাসা। মৃত্যুর জন্য তৈরি হ নিশিকান্ত। পাপী আত্মা, তোর এত বড় সাহস! তুই পিশাচ সিদ্ধ ননী কাপালিকের সামনে দাঁড়িয়ে আমার আশ্রয় প্রার্থীর মৃত্যু কামনা করিস? সামান্য স্পর্শ করার ক্ষমতাটুকু তোর নেই। কথা শেষ করে ননী কাপালিক ঝুলির ভেতর থেকে একটা লাল কাপড় বের করে নিশিকান্ত বাবুর সর্বাঙ্গে মুড়িয়ে দিল। তারপর বলল, 10 মহাবিদ্যার নবম শক্তি হল মা মাতঙ্গী।
এই কাপড় সেই মায়ের। তোর এই ঘরকে সমস্ত জগৎ থেকে বিচ্ছিন্ন করে রেখেছে এই পিশাচিনী, অন্ধকারের অংশ করে রেখেছে তোকে। তুই এখান থেকে পালাবার পথ পাবি না। তবে যে কাপড় তোকে জড়িয়ে দিয়েছি সে সাক্ষাৎ মাতঙ্গী মায়ের উৎসর্গীকৃত পূজার কাপড়। মা মাতঙ্গী জগতের সকল খারাপ কিছু নিজের অঙ্গে টেনে নেন। তোর কোনো ভয় নেই, ভদ্রী তোকে ছুঁতেও পারবে না। স্পর্শ করার চেষ্টা করলে চিরতরে ওই কাপড় বন্দী হয়ে পড়বে সে নিজেই। তুই কাপড় ঢাকা অবস্থায় মনে মনে এই মন্ত্র জপ করে যা। বল, ওম ঘত্রাহাসায় নমঃ, ওম ঘত্রাহাসায় নমঃ, ওম ঘত্রাহাসায় নমঃ। নিশিকান্তবাবু বিড়বিড় করে সেই মন্ত্র জপ করে চলেছেন। এরপর পিশাচিনী শত চেষ্টা করেও নিশিকান্তবাবুর কাছে আসতে পারল না। নিজের অক্ষমতার কাছে আরো বেশি ক্রুদ্ধ হয়ে আস্ফালন করে চলল কেবল। ননিকা পালিক এবার ঝুলির মধ্য থেকে বেশ কিছু শ্বেত সরিষা আর মাসকলাই বের করে একটা সিঁদুর মাখানো কাটা লেবুর ভেতর প্রবেশ করিয়ে কপালে একবার ঠেকিয়ে মন্ত্র পড়তে লাগলো। ওম সর্বস্বরূপা সর্বেশা সর্বশক্তি সমান ভীতা ভায়া ভায়া সত্রাহীন দেহি মা কালী নমস্তুতে। ওম সর্বস্বরূপা সর্বেশা সর্বশক্তি সমান ভীতা ভায়া ভায়া সত্রাহীন দেবী মা কালী নমস্তুতে। মন্ত্রপাঠ শেষ করে সেই মন্ত্রপুত লেবু পিশাচিনীর দিকে ছুঁড়ে দিতেই সে বিকট চিৎকার করে শূন্যে ভেসে ছিটকে পড়ল মেঝের ওপর। তারপর পুনরায় একটা বড় শকুনের রূপ নিয়ে জানালা দিয়ে বাইরে উড়ে পালিয়ে গেল। ননিকা পালিক এবার বলল, উঠে পড় নিশিকান্ত, তোর ভয় নেই। বাবা, বিপদ কি কেটে গেছে? পুরোপুরি না, তবে তোর প্রাণ নাশের ভয় নেই। মায়ের কাপড় জড়িয়ে থাক, বাইরে তাকিয়ে দেখ, অন্ধকার কেটে গেছে। নিশিকান্তবাবু ছুটে গিয়ে বাইরের দিকে তাকিয়ে দেখলেন ভোরের আলো ফুটেছে অনেকক্ষণ। তিনি টেরই পাননি পিশাচিনী মায়ার জাল সৃষ্টি করে এই ঘর শুদ্ধ তাকে বন্দি করে রেখেছিল এতক্ষণ। তবে এখন আর সেই মায়ার জাল নেই। ঘরের দরজার সামনে জড়ো হয়ে আছে ছেলে, বৌমা, নাতি, বাড়ির চাকর বাকর সকলে। নিশিকান্তবাবুর ছেলে সৌমিত্র ননিকা পালিকের দিকে কৌতূহলী দৃষ্টি নিয়ে তাকিয়ে বলল, বাবা, ইনি কে? আর এত বেলা অবধি দরজা খুলছো না দেখে আমরা তো চিন্তায় পড়ে গিয়েছিলাম। দরজা ধাক্কা দিয়েও তোমার কোনো সাড়া শব্দ পাচ্ছিলাম না। সব বলছি। আগে তোরা সবাই এনাকে প্রণাম কর। ওনার নাম ননিকা পালিক। কর, যা। সকলে ননিকা পালিকের পায়ে লুটিয়ে পড়লে ননিকা পালিক বলল, থাক, ওসব পরে হবে। কাজ অর্থ সমাপ্ত হয়ে আছে। তবে জেনে রাখ, এসবের মূলে রয়েছে কালিকা প্রসাদ। কি বলছেন কি বাবা? ওই ভণ্ড পাগল নেশাখোর ভবঘুরে সাধু? পাগলই বটে, নইলে এই ভুল করে। তোর কাছ থেকে পুকুর কেটে পাওয়া পঞ্চমুণ্ডির আসন লাভ করে ও উচাটন মন্ত্রে ভূতকে জাগরণ করে ডাকে। কিন্তু ও জানতো না যে এইভাবে ভূতকে ডাকলে একটা শর্ত থাকে, ওকে সারাক্ষণ কার্যে লিপ্ত রাখতে হবে, নইলে ভূত ওরই প্রথমে ঘর মুচড়ে দেহ থেকে ছিঁড়ে নেবে। আমার অনুমান কালিকা প্রসাদের ভূত বিতাড়ন মন্ত্র জানা ছিল না, এদিকেও পুরোপুরি সাধক হয়ে উঠতে পারেনি। তাই এই ভূতকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা ওর ছিল না। হয়তো এর হাতেই ওর মৃত্যু ঘটেছে। এরপর ওই ভূত জলে আশ্রয় নিয়ে দেবে পরিণত হয়। আমি আজই ওই পুকুরকে পবিত্র করব, চিরতরে মুক্তি দেব দেহকে। তোর আয় আমার সঙ্গে। বমকালে বলে ননিকা পালিক ঘরের বাইরে বেরিয়ে সিঁড়ি দিয়ে নিচে নামল। তারপর পুকুরের দিকে এগিয়ে গেল। পেছন পেছন চলল ভাস্কর বাড়ির সকলেই। পুকুরের কাছে গিয়ে নিচু হয়ে বসে ননিকা পালিক জলের মধ্যে নিজের বাম হাতের কোড়ে আঙুলটা ডুবিয়ে 3 বার বলল,
ওম ফট স্বাহা, ওম ফট স্বাহা, ওম ফট স্বাহা। সঙ্গে সঙ্গে একটা জলের ঢেউ পুকুরের পাড় থেকে উঠে মাঝ বরাবর এগিয়ে গেল। এরপর ননী কাপালিক পুকুরের জলে পা বাড়ালো। তারপর বুক অবধি জলে নেমে 2 হাত জড়ো অবস্থায় শূন্যে তুলে বলল, ওম ত্রম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্ভারুকমিভ বন্ধনাৎ মৃত্যুর্মুক্ষ্যামৃতাৎ। ওম ত্রম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্ভারুকমিভ বন্ধনাৎ মৃত্যুর্মুক্ষ্যামৃতাৎ। আচমকা জলের মধ্যে একটা উথাল পাথাল শুরু হলো। ভাস্কর বাড়ির সকলে জলের দিকে দৃষ্টি ফেলে ভয়ার্ত চোখে চেয়ে আছে অসীম কৌতূহল নিয়ে। হঠাৎ সেই সরু লিকলিকে ফ্যাকাশে হাত দুটো জলের ওপর উঠে ননী কাপালিককে টেনে নিয়ে চলে গেল জলের ভেতর। পুকুর পাড়ে দাঁড়িয়ে থাকা নিশিকান্ত বাবু ননী কাপালিককে জলের তলায় তলিয়ে যেতে দেখে চিৎকার করে বলল, বাবা, বাবা ফিরে আসুন, বাবা ফিরে আসুন। ঘোলা জলের তলায় ননী কাপালিক অনুভব করলো সেই শীতল হাতের স্পর্শ তাকে একেবারে পুকুরের তলায় টেনে নিয়ে যেতে চাইছে। ননী কাপালিক স্বেচ্ছায় পুকুরের একেবারে নিচে নরম মাটির কাছে নেমে মৃদু হেসে এবারে নিজের গলার রুদ্রাক্ষের মালাটা খুলে সেটা ডান হাতে ধরে পদ্মাসনে বসল পুকুরের পাঁকের ওপর। তারপর এক মনে জপ করে চলল বীজ মন্ত্র। কালিকায় নমঃ, ওম ক্লীম কালিকায় নমঃ। ধীরে ধীরে এই মন্ত্র পুকুরের জল ভেদ করে পুকুর পাড়ে উপস্থিত সকলের কানে পৌঁছে গেল। আর অল্প অল্প করে উষ্ণ হয়ে উঠতে থাকলো পুকুরের জল। খানিক বাদে জল এতটাই গরম হয়ে উঠল যে পুকুরের উপরিভাগ থেকে জল বাষ্পীভূত হয়ে উঠতে থাকলো। অদ্ভুত স্বর্গীয় দৃশ্য দেখে সকলের চর্মচক্ষু যেন সার্থক হয়ে গেল। যেন ননী কাপালিকের পাঠ করা বীজ মন্ত্রটি ধোঁয়ার কুণ্ডলিতে পরিণত হয়ে স্বর্গের উদ্দেশ্যে রওনা দিচ্ছে। কিছুক্ষণের মধ্যেই জল সম্পূর্ণ ফুটতে শুরু করলে সেই পুকুরের জল আচমকা কিছুটা পরিমাণ আকাশের দিকে উঠে আবার আছড়ে পড়ল। আর সাথে সাথে সকলে শুনতে পেল সেই পিশাচিনীর আর্তনাদ। কারো বুঝতে বাকি রইল না যে পিশাচিনীর অন্তিম পরিণতি ননী কাপালিক রচনা করে ফেলেছে। এরপর ক্রমশ পুকুরের জল শীতল হয়ে এলো। ননী কাপালিক উঠে এলেন জলের ভেতর থেকে। নিশিকান্ত, তোর পূর্বপুরুষের পাপের ফল থেকে তুই মুক্ত হয়েছিস। যা, মানুষের সেবায় নিজেকে ব্যস্ত রাখ। বাবা, আপনার দয়া, আপনার কৃপায় আমি প্রাণ ফিরে পেয়েছি। আজকের দিনটা আপনি আমার গৃহে সেবা গ্রহণ করুন বাবা, না করবেন না বাবা। ননী কাপালিক বাড়ির গেটের পথে পা বাড়িয়ে বললেন, কারো গৃহে আমি আশ্রয় নিই না নিশিকান্ত, আর কারো হাত থেকে দ্বিতীয়বার আমি খাদ্য গ্রহণ করি না। বম কালী, বম কালী, জয় মা, মা মাগো। এতক্ষণ শুনলেন আশিস চক্রবর্তীর লেখা পঞ্চমুণ্ডির আসন। গল্পকার আশিস চক্রবর্তীর কাছে আমরা চিরকৃতজ্ঞ আমাদের পাশে থাকার জন্য। এরকমই কিছু রহস্য রোমাঞ্চে ভরপুর গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, সঙ্গে বেল আইকনটি অবশ্যই ক্লিক করুন। আগামী শনিবার শনিবারের গল্পে এরকমই এক রোমহর্ষক গল্প নিয়ে আমরা আসছি।